আজকে আরও একটি ক্লাসে সকলকে স্বাগতম। আমরা প্রায় কথাবার্তায় বলে থাকি আমাকে মিটিংয়ে উপস্থিত হতেই হবে, তাকে ভাত রান্না করতেই হবে, তোমাকে ইংরেজি শিখতেই হবে, রহিমকে স্কুলে যেতেই হবে, আমাদের ফুটবল খেলতেই হবে, আমাকে একটি ফোন কিনতেই হবে। প্রত্যেকটি সেন্টেন্সেই বলা আছে কিছু করতেই হবে, অর্থাৎ বর্তমান সময়ে কোনো কিছু করতেই হবে এ জাতীয় সেন্টেন্স তৈরি করে সে সম্পর্কে আমরা শিখব। এ ধরনের সেন্টেন্সগুলো কিন্তু শেখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ছোট্ট একটি স্ট্রাকচার ব্যবহার করেই এ ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে আমরা জেনে নেই এ ধরনের সেন্টেন্স তৈরি করতে কোন ধরনের স্ট্রাকচার ব্যবহার করতে হয়। স্ট্রাকচারটি হলো, প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ টু or has to প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন, বাকি অংশ বসে যাবে। তাহলে আমাকে মিটিংয়ে উপস্থিত হতে হবে, এ সেন্টেন্স কীভাবে তৈরি করব? তাহলে এখানে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসবে আমাকে, তাহলে আয়ের পরে হ্যাভ টু ব্যবহৃত হয়, হ্যাভ টু এবং হ্যাজ টু আছে, তাহলে আয়ের পরে কি বসবে? হ্যাভ টু। আই হ্যাভ টু উপস্থিত হওয়া বা যোগ দেওয়া, অ্যাটেন্ড এবং অবজেক্ট আছে মিটিং, অ্যাটেন্ড দ্য মিটিং। হয়ে গেল খুব সহজেই। প্রথমে আমরা সাবজেক্ট আই ব্যবহার করলাম, তারপর হ্যাভ টু ব্যবহার করলাম এবং ভার্ব অন হচ্ছে অ্যাটেন্ড বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং বাকি অংশ বসে গেল। আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং, আমাকে মিটিংয়ে উপস্থিত হতেই হবে। এটা একটু জোর দিয়ে বলতে হবে, বর্তমান সময়ে কোনো কিছু করতেই হবে। তাকে ভাত রান্না করতেই হবে, তাহলে এখানে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বলবে হির পরে কি ব্যবহৃত হয়? হ্যাভ টু আর হ্যাজ টু ব্যবহৃত হয়। হি হ্যাজ টু রান্না করতেই হবে, রান্না করার ইংরেজি কুক, অবজেক্ট হচ্ছে ভাত। খুব সহজেই আমরা তৈরি করতে পারলাম। প্রথমে সাবজেক্ট হি, তারপর হ্যাজ টু, তারপর ভার্ব অন, বাকি অংশ। হি হ্যাজ টু কুক রাইস, তাকে ভাত রান্না করতেই হবে। তোমাকে ইংরেজি শিখতেই হবে, তাহলে সাবজেক্ট ইউ, এরপরে হ্যাভ টু ব্যবহৃত হবে। হ্যাভ টু শেখার ইংরেজি লার্ন, এর ভার্ব হচ্ছে লার্ন ইংলিশ, অবজেক্ট ইংলিশ। ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, এখানে সাবজেক্ট ইউ, তারপর হ্যাভ টু ব্যবহৃত হয়েছে এবং তারপরে লার্ন। এখানে সবসময় আমাদের মনে রাখতে হবে হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহৃত হবে সাবজেক্টের পরেই, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব অন। রহিমকে স্কুলে যেতেই হবে, তাহলে সাবজেক্ট রহিম, সাবজেক্ট একজন মাত্র ব্যক্তি হলে আমরা হ্যাজ টু ব্যবহার করব, তাহলে এখানে হ্যাজ টু ব্যবহার করব। হ্যাজ টু, যদি এখানে সাবজেক্ট দুজন থাকতো রহিম এবং করিম, তাহলে হ্যাভ টু ব্যবহৃত হতো। রহিম হ্যাজ টু
গো টু স্কুল, ভার্ব ওয়ান হচ্ছে গো টু স্কুল। রহিমকে স্কুলে যেতেই হবে, তাহলে এখানে সাবজেক্ট রহিম, তারপর হ্যাজ টু ব্যবহার করেছি এবং ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম গো ব্যবহার করেছি। আমাদের ফুটবল খেলতেই হবে, তাহলে সাবজেক্ট উই, তারপরে হ্যাভ টু, উই হ্যাভ টু, খেলার ইংরেজি বা ভার্ব প্লেই, প্লেই ফুটবল। খুব সহজেই হয়ে গেল, এখানেও সাবজেক্ট উই, তারপরে হ্যাভ টু ব্যবহার করেছি, তারপর ভার্বের ভি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম প্লে, তারপর এক্সটেনশন। আমাকে একটি ফোন কিনতেই হবে, তাহলে এখানে সাবজেক্ট আই, আই থাকলে আমরা হ্যাভ টু ব্যবহার করব। আই হ্যাভ টু ফোন কিনা, তাহলে কেনার ইংরেজি হচ্ছে বাই, এটা ভার্বের ভার্ব অন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই হ্যাভ টু বাই আ ফোন। খুব সহজেই হয়ে গেল, আমাকে একটি ফোন কিনতেই হবে। এভাবে খুব সহজেই আমরা এই ছোট্ট একটি স্ট্রাকচার ব্যবহার করে প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি। এখানে আমরা আরেকবার দেখি, আমাকে মিটিংয়ে উপস্থিত হতেই হবে, তাহলে আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং, তাকে ভাত রান্না করতেই হবে, হি হ্যাজ টু কুক রাইস, তোমাকে ইংরেজি শিখতেই হবে, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, রহিমকে স্কুলে যেতেই হবে, রহিম হ্যাজ টু গো টু স্কুল, আমাদের ফুটবল খেলতেই হবে, উই হ্যাভ টু প্লে ফুটবল, আমাকে একটি ফোন কিনতেই হবে, আই হ্যাভ টু বাই আ ফোন। এ ধরনের সেন্টেন্স কিন্তু আমরা প্রায় কথাবার্তায় ব্যবহার করে থাকি। এই স্ট্রাকচারটি ব্যবহার করে আরও প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।